স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব তারুণ্যের চোখের আগামী রাজনীতি এই বিষয়টি নিয়ে, এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা, এবং আরও আছেন আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। যেটা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব তারুণ্যের চোখে আগামী রাজনীতি এই বিষয়টি নিয়ে, একটি ব্যাপক আলোচনার ক্ষেত্র। আসলে আমরা কি দেখলাম যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মেধাভিত্তিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের তরুণরা, তাই তো? এবং এই তরুণরা সবসময় চায় তাদের মেধার মূল্যায়ন হোক, তাদেরকে কর্মের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলা হলো, যেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে, সেই আশাই করা হয়েছিল। সেই পথে একটি গণ অভ্যুত্থান এবং একটি কাঙ্ক্ষিত নির্বাচনের পর আসলে কতদূর এগোনো গেল? শরীফুজ্জামান শরীফ, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আপনার সাথে আলোচককে শুভেচ্ছা। আপনি গ্রাউন্ডে বলেছেন যে বাংলাদেশের একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আজ থেকে 1.5 বছর আগে। বাংলাদেশের রাজনীতিতে বেশ কতগুলো বড় বড় পরিবর্তন আছে, উল্লেখ করার মতন ঘটনা আছে। বাংলাদেশের জন্মই হয়েছে একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে, এবং তারপরে দুটো গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের সাথে মানুষের আকাঙ্ক্ষা জড়িত ছিল, এবং যে তরুণদের কথা আমরা বলছি বা যে তরুণদের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছি, প্রত্যেকটা পরিবর্তনের সাথে এই তরুণরাই সব থেকে বড় ভূমিকা রেখেছে। সেটি মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, এবং সর্বশেষ যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে যে অভ্যুত্থানটা শুরু হয়েছিল তার সমাপ্তি বলেন। আজকে একটা আবু সাইদের হত্যা মামলার রায় হয়েছে। এই আবু সাইদের গুলির সামনে দাঁড়িয়ে থাকা, তার যে আত্মদান, এর পেছনেও একটা উদ্দেশ্য ছিল। আমরা যে স্লোগানটা তুলেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু আমাদের অর্জন কতটুকু? আমি আমার সামনে এসে এখন যদি বাংলাদেশের সিনারিওটা আমি দেখি, আমি যখন ক্যানভাসটা তুলে ধরি তখন দেখি যে আমার অর্জন খুব একটা বেশি না। আমরা একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দিকে এগোনোর চেষ্টা করছি, এখানে কতগুলো প্রতিষ্ঠানকে রিবিল্ড করার চেষ্টা করছি, কিন্তু আমাদের অর্থনৈতিক যে কর্মসূচিগুলো সেখানে আমরা খুব একটা যেতে পারিনি। এবং সব থেকে বড় জায়গাটা হচ্ছে যে সংস্কৃতিটা আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম, সেই সংস্কৃতিটার পরিবর্তন আমরা করতে পারিনি। কোন সংস্কৃতি? আমাদের এখানে দাবিটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফোকাস ছিল বৈষম্য, কিন্তু তারপরে গত 1.5 বছরে আপনি যদি দেখেন, আমাদের এখানে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি ছিল, যে সরকারের সাথে জুলাই গণ অভ্যুত্থানের পোস্টার বয়রা সেই সরকারের অংশ ছিল, এবং জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন সব থেকে বেশি যে তারুণ্য, তাদের একটা বিরাট অংশ এর সাথে যুক্ত ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি তারুণ্যের অবস্থাটা দেখেন, তাদের পরিবর্তনের জায়গাটা দেখেন, আশাবাদী হওয়ার মতন খুব একটা নেই। আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনার জন্য 11টা কমিশন গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে তারা 7টা, পরে 4টা কমিশন গঠন করে, কিন্তু এই কমিশনের কোথাও বাংলাদেশের তরুণদের জন্য, যে তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই তরুণদের জন্য কোনো ভাবনা সেখানে ছিল না। শিক্ষার্থীদের জন্য কোনো ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল না। এবং যে বৈষম্যের বিরুদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনটা প্রথমেই আঘাতটা করা হলো বৈষম্য সৃষ্টি করে। জুলাইয়ের যে রাজনীতির যে উত্থান পতন, সেখানে সব থেকে বড় একটা ভূমিকা রেখেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনটা যখন ভিন্ন পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা তৈরি হলো, তখন এগিয়ে এসেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু যখন সরকারটা গঠিত হলো, তখন দেখা গেল প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এক ধরনের ইগনোর করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে নিয়ে সরকারে তাদেরকে জায়গা দেওয়া হলো। এবং আমার এখানে তো তাহলে বৈষম্য তৈরি করা হলো, শুরুটাই করা হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে শরীফুজ্জামান শরীফ, আবার আসবো আপনার কাছে। আমি একটু আজিজুল হক জিয়ন আপনার কাছে শুনতে চাই যে আসলে সংস্কৃতির পরিবর্তন হয়নি, কি মনে হচ্ছে জুলাই চেতনা কি আস্তে আস্তে নিভে যাচ্ছে নাকি? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ দেশ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাবৃন্দকে, পাশাপাশি ধন্যবাদ জানাই আমার সহ আলোচক হিসেবে যিনি আছেন তাকে।
উনি অনেক সুন্দরভাবে শুরু করেছিলেন। আমিও অনেকটা আশাবাদী হয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে দেখলাম যে ওনার বক্তব্যের মধ্যে শুধুই হতাশা যদি বলি। আসলে দেখেন, উনি ওনার বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলেছেন। প্রথমত হচ্ছে জুলাইয়ের পোস্টার বই। আসলে পোস্টার বই তো জুলাই আন্দোলনের সময় স্বঘোষিতভাবে কেউ ছিল না যে আমি পোস্টার বই, আমাকে ফোকাস করো। পোস্টার বইটা আসলে মিডিয়ার তৈরি, আমি যদি বলি, যদি ভুল না করে থাকি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমি রামপুরা বনশ্রীতে আন্দোলনকে সংগঠিত করেছি, গৌরবের সাথে বলতে পারি। পাশাপাশি হচ্ছে আমি গুলিবিদ্ধ হয়েছি 20 জুলাই। ওই দিন ওই অঞ্চলে একমাত্র গুলিবিদ্ধ হয়ে আমি নিজে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন, সেই জাতীয়তাবাদী ছাত্র দলের একজন গর্বিত সদস্য, সেখানে প্রতিনিধিত্ব করছি। উনি ওনার বক্তব্যে আরেকটা পয়েন্টকে বলেছেন, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো সেই জায়গা থেকে আমার এই বিষয়ে কথা বলার কিছু জায়গা থাকবে। আমি দেখতে চাই, উনি দুইটা পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে জুলাই আগস্টের অর্জনটা হয়েছিল 5 আগস্ট। সেই 5 আগস্ট পরবর্তী সময় থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হয়েছিল, নির্বাচন পরবর্তী ধাপটা একটা বিষয় ছিল। নির্বাচন পরবর্তী এই জনগণের ভোটে যেই নির্বাচনটার জন্য বিগত 17 বছর মানুষ হাহাকার করেছিল, মূলত যে জনগণের ভোটের প্রত্যাশিত রেজাল্ট পাওয়ার জন্য। জানেন, এর আগে 3টা নির্বাচন ছিল, আমিডামি বা রাতের ভোট, তারপরে হচ্ছে যেটা ভুয়া নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন, এই বিষয়গুলো ছিল। সেটার সেটার পরিবর্তনের যে জায়গাটা, তাদের আকাঙ্ক্ষার জায়গাটাই গত নির্বাচনে প্রতিফলিত হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র 52 দিন। আপনি 52 দিনে কিন্তু একটা সরকারকে জাজমেন্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু প্রশ্নের জায়গা যেহেতু আছে, সেখানে উত্তরও আমরা খুঁজতে পারবো। উনি বলেছেন, যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে তারুণ্য নির্ভর বা তরুণদের প্রতি যেই আকাঙ্ক্ষাটা আছে, বা তারা যে জন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে পরিবর্তনটার জন্য রাজপথে নেমে এসেছিল। দেখেন, এই সরকার কিন্তু তাদের প্রথম নির্বাচনী ইস্তেহারি বলেছিল যে তরুণদেরকে মূলত অ্যাকোমোডেট করার জন্য, তাদেরকে কর্মক্ষম করার জন্য 1 কোটি কর্মসংস্থান করবে, সেটা বলেছিল। এবং সেটা 18 মাসের একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। সেই 18 মাসের মাত্র 52 দিন অতিবাহিত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তরুণদের মধ্যে, আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়টা আমার সহ আলোচক বলেছেন, পাশাপাশি আমি একজন ক্ষুদ্র ফ্রিল্যান্সার। তো তরুণদের একটা বড় অংশ কিন্তু নতুন প্রজন্মের যদি বলেন, জেনজি বা আলফা জেনারেশনে, তারা ফ্রিল্যান্সিং প্রফেশনে যুক্ত হচ্ছে বেশি। কারণ এখানে কাজের সীমাবদ্ধতা নাই, এখানে মোটামুটি মুক্তভাবে কাজ করা যায়। সেই জায়গা থেকে বলি, আমাদের ফ্রিল্যান্সারদের একবারে প্রাণের একটা দাবি ছিল প্রথম থেকে, যে আমাদের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, পেপাল বা কি বলে পেওনিয়ার বা এই জিনিসগুলোর যেখানে জটিলতা আছে, ওয়াইজ আছে, বা অন্যান্য যে পেমেন্ট মাধ্যমগুলো আছে, এইগুলো নিয়ে কিন্তু এই সরকার, বিএনপি সরকারে আসার আগে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনায় বলেছিল যে এই পেমেন্ট গেটওয়েগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেবে, এবং বাংলাদেশে যাতে তারা তাদের কার্যক্রম চালু করে, আমরা যাতে আমাদের পেমেন্টটা ইজিলি পেতে পারি। তো সেই জায়গাগুলো আশা করি আগামী কয়েক মাসের মধ্যে, যেহেতু মাত্র 52 দিন, আমি এখনই জাজমেন্টে যাব না। আমি তাদের অংশীজন বা ছাত্র সংগঠন হিসেবে আমি এখনই সরকারের পক্ষে কথা বলতে চাই না, বাট জুলাই আগস্টে অন্যতম একজন রাজপথের কর্মী হিসেবে বলতে পারি যে তারা গত 52 দিনে যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি, আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে তরুণদেরকে প্রায়োরিটি দিবে, এবং বিশেষ করে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। একেবারে পরিষ্কার আজিজুল হক জিয়ন, আমি এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই যে কদিন আগে হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে সিজন ও চেয়ার পরিবর্তনের সাথে সরকারের মেন্টালিটিও চেঞ্জ হয়ে গেছে, 24 আবারও হবে। আপনি আসলে কি বক্তব্য করতে চান? ধন্যবাদ। আমি আমার সহ আলোচককে একটু সংশোধন করিয়ে দিই। আমার আলোচনাটা উনি ধরতে পারেননি, এবং আমাদের একটা প্রবলেম হলো যে আমরা সবকিছু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি। আমি সরকারের কোনো ক্রিটিকটা করছি না, করিও নি। উনি স্বল্প সময়ের একটা সরকার, উনি ধারণা করেছে যে আমি যে কমপ্লেইনগুলো করলাম, যে সীমাবদ্ধতার কথা বললাম, এটা কেবল এই সরকারের কথাই বলেছি। জুলাইয়ের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এই কথা কে বলেছিলেন? ডক্টর ইউনূস তো বলেছিলেন। তো যিনি মাস্টার মাইন্ড, তিনিই তো পোস্টার বয়। তো তখন তো প্রতিবাদ কি হয়েছে? আমরা প্রতিবাদ করেছি, আমরা করেছি, এবং আমরা নানাভাবে করেছি। ঠিক আছে, সেকেন্ড জায়গাটা হচ্ছে জুলাইকে তো ডাইভার্ট করা হয়েছে। এই যে তরুণ যে নেতারা, ভাগ্যের যে তাদের পরিবর্তন হয়েছে, ওই যে পোস্টার বয়ের কথা বললাম, আমি নামগুলো বলতে চাই না, তারা আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকে তো থাকেনি। গত 1.5 বছর যে সমন্বয়করা, বাংলাদেশের সব থেকে প্রভাবশালী, বাংলাদেশের সব থেকে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব যাদের ছিল, আপনি তাদের কারো মুখ থেকে কর্মসংস্থানের বিষয়টাকে শুনেছেন? বৈষম্যের বিষয়টা শুনেছেন? যে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য থেকে, শুনেননি, আমরাও শুনিনি। আমি সেই কথাটা বললাম
আবার সাথের আলোচক উনি মনে করলেন যে আমি সরকারের সমালোচনা করছি। ফরাসি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবটা কেবলমাত্র কি শাসকের পরিবর্তন? একটা বিপ্লব কি কেবল শাসকের পরিবর্তনের জন্য হয়? আপনি যেহেতু বিপ্লবের কথা বলেন, আমি এই পর্যায়ে একটু জিয়াউল সাহেবের কাছ থেকে শুনে নেই যে আপনি নিজেও জানেন যে নেপালে কয়েকদিন আগেই হচ্ছে নতুন একটি সরকার গঠিত হয়েছে এবং সেখানেও আন্দোলন হয়েছে, সেখানেও একটি নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে। আচ্ছা, নেপালের জেনজিরা সফল হলো, আমরা কেন হোঁচট খেলাম? আমি এটার উত্তর দিব। আমি ওনাকে জাস্ট একটু কারেকশন করে নিই। আমি কিন্তু কখনোই সরকারের ক্রিটিক করাটাকে নেগেটিভলি নেই না, কারণ আত্মসমালোচনা নিজেরা করলে কিন্তু সীমাবদ্ধতার জায়গা থাকে। বাট আমার সামনে থেকে কেউ যদি আমাকে দেখে, সেটা জাজমেন্ট করাটা ইজি হয়। সরকারের যে কেউ সমালোচনা করতে পারে, করবে, আমরাও আমাদের সরকারের সমালোচনা করতে চাই। তবে বিষয়টা হচ্ছে যেটা আমরা বর্তমান সময়ে কথা বলছি, এই সরকারের ক্ষমতায়, বিএনপি জোট ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবে দৃষ্টিটা তাদের দিকে আগে যায়। সেজন্য আমি বিষয়টাকে ইন্ডিকেট করার জন্য বলেছি। উনি কিন্তু বলে নাই প্রথমে ওনার বক্তব্যের শুরুতে যে এই বিষয়টা শুধু অন্তর্বর্তীকালীন সরকার, সেজন্য আমি এই বিষয়টা টেনেছি। বাট হতাশার বিষয়টা সাময়িক, এটা পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হবে যদি দৃষ্টিগতভাবে আমরা মনে করি যে আসলে রাষ্ট্র ব্যবস্থা আসলে পরিবর্তন হচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা ব্যর্থ হয়েছি, আমি সরাসরি ব্যর্থ বলবো না, তবে হ্যাঁ আক্ষেপ কাজ করে, কিছুটা কাজ করে। যেটা আমার সহ-আলোচক বলেছেন যে গত 1.5 বছরে, যে 5 আগস্ট পরবর্তী সময়ে 1.5 বছর সময় পেয়েছিলাম আমরা, সেই সময় যেই কাজগুলো ছিল, যেহেতু পোস্টার বই শব্দটা এসেছিল, যারা স্বঘোষিত পোস্টার বই বা নিজেদেরকে জাহির করতে বেশি ব্যস্ত ছিল, তারা আসলে মাঠের কাজটা বাদ দিয়ে তারা আসলে মিডিয়া ফোকাস আর নিজেদের আখের গোছানোতে ব্যস্ত ছিল। আমি 2-1 জনের নাম বলবো যে কেন আসলে আমরা দৃষ্টিগতভাবে ব্যর্থ। কারণ যারা মূলত সেই সময় সম্মুখ সারিতে ছিল, বিশেষ করে এনসিপি, যেহেতু নতুন দল গঠন করা হয়েছে, ওই আন্দোলনে কিন্তু কেউ নতুন দল গঠন করার জন্য জীবন দেয়নি। এখানে শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছিল না, অরাজনৈতিক অনেক লোকজন ছিল। রিক্সা চালকরা শহীদ হয়েছেন, মুদি দোকানদাররা শহীদ হয়েছেন, আমার সাথে কানেক্টেড আছে অনেক আহত অনেকে আছে যারা ওই জোনের আমার সাথে। আমি এই রিসেন্ট টাইমে এই রমজানে কিন্তু আমরা ওই রামপুরা বনশ্রী কেন্দ্রিক শহীদ এবং আহত পরিবারদের নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করেছিলাম। তো সেখানেও দেখেছি তারা আসলে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার জন্য নিজেদের জীবন দেয়নি, নিজেরা আহত হয়নি, নিজেরা পঙ্গুত্ব বরণ করেনি। কিন্তু বিষয়টা হচ্ছে যারা তখন সামনের সারিতে ছিল, তারা নতুন দল গঠন করেছে। যেমন আপনি যদি বলেন, আমি হান্নান মাসুদ বা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরকে বলতে পারি, এই হান্নান মাসুদ যখন ভিডিও বার্তাগুলো দিত, তার অবয়ব কি রকম ছিল, তার পারিবারিক কন্ডিশন কেমন ছিল। 5 আগস্ট পরবর্তী সময় 2টা টেলিভিশন টক শোতে সরাসরি সে নিজে বলেছে যে আমাদের ওই অঞ্চলের সবথেকে দুর্বল পরিবারটি হচ্ছে আমার পরিবার, সবথেকে ভাঙা ঘরটি আমার ঘর। আজকে তার বাড়িতে পাকা ঘর হয়েছে, তার মানে শারীরিক অবয়ব চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ চাইলে চেঞ্জ হতে পারে, বাট কিসের বদলতে? আজকে দামি ফোন ইউজ করছে, দামি গাড়ি ইউজ করতে। তাহলে আসলে আপনি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন বাদ দিয়ে ব্যক্তিগত যে অভাব বা ব্যক্তিগত যে সামাজিক অবস্থান, সেটা পরিবর্তনে বেশি মনোযোগী হয়ে গিয়েছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক, আমি জানি না আসলে জুলাই আগস্টে তার মাঠ পর্যায়ে আসলে কি ভূমিকা ছিল। আমি তাকে চিনতে পেরেছি 5 আগস্ট পরবর্তী সময়, তার যে বক্তব্যগুলা, যে বিষয়গুলো নিয়ে সে কথা বলে, এই নির্বাচনের সময় সে প্রতিপক্ষ হিসেবে ছিল। যে কোনো দলের যেই প্রতিপক্ষ থাকে, তার প্রতি রেসপেক্ট থাকাটা কিন্তু একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। বাট তার সারাক্ষণ রাজনীতির প্রতিপক্ষের প্রতি বিষোদ্গার করা আর মিথ্যা বানোয়াট অভিযোগ করাটাই ছিল মূল প্রতিবাদ্য। তাহলে জেনজিরা আসলে শিখবে, মানে তরুণদের আন্দোলনটা শুরুই তো হয়েছিল যে কোটা সংস্কার থেকে, সম্ভবত, তাই না? কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে হচ্ছে সরকার পতনের 1 দফা, স্বৈরাচার পতনের আন্দোলন, এভাবেই আসলে এগিয়েছে। এরপরে আসলে তরুণরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমি আপনাকে এটাই বলতে চেয়েছিলাম যে বিষয়টা হচ্ছে যেটা নেপালের একটি বিরতির পরে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। এবং এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে যেমনটি বলে গিয়েছিলাম যে আসলে আমাদের টোটাল সিনারিওটা চিন্তা করলে দেখা যায় যে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছিল, তারপরে সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে স্বৈরাচারের পতন হলো, তারপরে একটি কাঙ্ক্ষিত নির্বাচন, এবং রাজপথ থেকে সংসদে আসার পরে আসলে আমরা দেখলাম যে লক্ষ্যগুলো মনে হচ্ছে বদলে যাচ্ছে। কেন এমনটি হচ্ছে? ধন্যবাদ। গণঅভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে গেল, তাদের মধ্যে একটা ভিন্ন কতগুলো এজেন্ডা প্রবেশ করেছিল। আমি উদাহরণ হিসেবে বলবো যে তারা একদিকে বিরাজনীতিকরণ, আবার এর ভেতর থেকে হার্ড কতগুলো ইস্যু নিয়ে এসে তারা ইম্পোজ করার চেষ্টা করেছে। আপনি খেয়াল করে দেখবেন, আমার সাথের উনি ছাত্রদল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন ছাত্রদলের কমিটি ঘোষিত হলো হলে হলে, ওই রাতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা জায়গায়
তীব্র বিক্ষোভ করলো যারা, তার মধ্যে অনেকের রাজনৈতিক হিডেন পরিচয় আছে। অথচ তারা কি বললো যে জাতীয় রাজনীতিকে এখানে নিয়ে আসা যাবে না, বুয়েটের মতো রাজনীতি মুক্ত রাখতে হবে। আচ্ছা, বুয়েট কি রাজনীতি মুক্ত? না। আবার যেদিন ডাকসু নির্বাচন হচ্ছে, যেদিন জাকসু নির্বাচন হচ্ছে, আপনি ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, জাকসু নির্বাচনের ভোট গণনার সময় সাভারে জামাতের যিনি মনোনয়ন পেয়েছিলেন নির্বাচনে, তিনি তার লোকজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারিদিকে ঘিরে আছেন। অর্থাৎ আপনি একদিকে বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ থেকে দূরে রাখতে হবে, যেদিন ডাকসু নির্বাচনের ভোট গণনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চারিদিকে জামাতের নেতাকর্মীরা পুরো কর্ডন করে রেখেছে। তার অর্থ কি? অর্থ হচ্ছে যে আপনি আসলে বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে চাইছেন না, আপনি আপনার রাজনীতিটা এখানে নিয়ে আসতে চাইছেন। 5 আগস্টের পরে কেউ তো ক্ষমতায় বসেনি, নির্বাচন হয়নি, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে যারা জামাত অনুসারী এই ধরনের ব্যক্তিদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে দেওয়া হলো। সেটা নিয়ে কিন্তু কোনো কথা হলো না, কোনো তর্ক হলো না। তর্ক হলো যখন যে কোনো একটা সিটি কর্পোরেশনে বিএনপি নির্বাচনে বিজয়ের পর তার যখন একজন রিপ্রেজেন্টেটিভ সেখানে দিল, সেটা নিয়ে সমালোচনা হলো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উপদেষ্টা, তথ্য সচিব, প্রধান উপদেষ্টার তার ভাইকে যখন বসানো হলো, সেটা নিয়ে কোনো কথা হলো না। সজীব ভুইয়া যখন তার পছন্দ মতো এজাজ সাহেবকে ডেকে এনে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিলেন, যে এজাজ সাহেব এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে না। এত কিছুর পরে তাহলে তরুণদের চোখে সরকারের অবস্থানটা কোথায়? আমি আসবো আপনার কাছে শরীফ ভাই। আমি এই পর্যায়ে একটু আজিজুল হক জীবন আপনার কাছ থেকে জানতে চাই। আপনি নিজেও জানেন যে 24-এর অভ্যুত্থান জাতীয় ডিসকোর্স বা আলোচনার মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু আসলে তারপরে যা পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি, এরকমটি কাম্য ছিল কিনা আরেকটি জুড়ে দিতে চাই। সেটি হচ্ছে যে আবারও কেন শুনতে হচ্ছে বা বলতে হচ্ছে যে আরেকটি 24 হবে, হওয়ার অপেক্ষায় রয়েছে। তাহলে কি আমরা প্রত্যেকবার এটাই দেখবো যে চাকরি প্রার্থীরা মন্ত্রী হয়ে যাবে? এভাবে কি একটি চলবে দেশ? না, সেটার উত্তর দিব। আমি যেই বক্তব্যটা এর আগে শেষ করতে পারিনি, নেপালে কেন সফল, আমরা কেন সফল হতে পারিনি। নেপালে কিন্তু যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু নতুন দল গঠন করার জন্য পাগল হয়ে যায়নি, বা তারা কোনো নতুন দল গঠনও করেনি। তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রটাকে মেরামত করা, সংস্কার করা। তারা এক্সিস্টিং একটি রাজনৈতিক দল যাকে তারা পছন্দ করেছে রাষ্ট্রের পক্ষে, পরিবর্তনের পক্ষে, তাকে তারা সমর্থন দিয়েছে। আর আমাদের এখানে হচ্ছে যারা তথাকথিত পোস্টার বা তারা নিজেরাই নিজেদের আখের গোছানোর জন্য নতুন রাজনৈতিক দল, নিজেদের নতুন নতুন অফিস এবং নিজেদের মানে পারিবারিক পরিবর্তনটাকেই প্রায়োরিটি দিয়েছে। আমার সমালোচক মাত্র বললো যে সিটি কর্পোরেশনের প্রশাসকের বিষয়টা দেখেন, এজাজ সাহেবকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বসিয়েছেন। এই এজাজ সাহেব কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য, সেটাও বাংলাদেশের একজন তথাকথিত প্রখ্যাত সাংবাদিক তথ্য প্রমাণ সহকারে প্রকাশ করেছে। তারপরও কাউকে প্রতিবাদ করতে দেখিনি। সেই কারণেই মূলত আমাদের ব্যর্থতা, যেটা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকার সময় হয়েছিল, যেটা নেপালে হয়নি। আপনি যেই প্রশ্নটা মাত্র করেছেন, আসলে সেই তার মানে তো কোঠা প্রথায় চলে আসছে। আপনি যদি আপনার এটাকে উত্তর দেন একটা কোঠা প্রথা, দেখেন এই পরিবর্তনের জন্য আমরা সহ যারাই রাজপথে ছিল সবাই চেয়েছিল যে একটা সাম্য মানবিক বাংলাদেশ হবে, সেখানে সবার সুযোগ থাকবে সমান। আপনি যদি দেখেন আমাদের এখানে সামনের যে সরকার বা রাষ্ট্র কাঠামোতে যাদেরকে নেওয়া হবে বা প্রক্রিয়ায় নেওয়া হবে, তাদের ক্ষেত্রে বর্তমান যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারা কোন প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়াতে নিচ্ছে, কাদেরকে নিয়োগ দিচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নের বিষয়। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে, যেমন আমার সমালোচক মাত্রই বললো, বিভিন্ন সিটি কর্পোরেশনে সাময়িক কার্যক্রম পরিচালনার জন্য কিছু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, তারা কি অযোগ্য কিনা এটা নিয়ে কেউ কিন্তু প্রশ্ন তোলে না। তারা প্রশ্ন তোলে তাদের রাজনৈতিক মতাদর্শ কি। কিন্তু এই আমার সমালোচকের কথার সাথে যদি আমি একত্রিত করে বলি, যাদেরকে গত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চেয়ারে বসিয়েছে তাদেরও কিন্তু রাজনৈতিক মতামত ছিল। যে আপনি যদি দেখেন গতকালকে গত পরশুদিন বিসিবির যে অ্যাডহক কমিটি হলো, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের বিতর্ক তৈরি হলো, কথা আসছে যে রাজনৈতিক পরিচয় তাদের। কিন্তু দেখেন যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা কেউ কিন্তু এই মানে খেলাধুলার প্রফেশনের বাইরে না, তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো ক্লাবের সাথে কিন্তু সরাসরি যুক্ত। এই প্রসঙ্গ যদি না নিয়ে আসি তাহলে বিষয়টার যৌক্তিকতা বা ইয়েটা সবার সামনে আসবে না। দেখেন আরাফাত রহমান কোকো, জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান, উনি কিন্তু সেই 2001 সালে যখন প্রথম বিএনপি সরকার গঠন করে উনি কিন্তু ক্রিকেটের হাল ধরেছিলেন। যদি আজকে এই পরিবার প্রথাটা নিয়ে কথা হতো তাহলে কিন্তু উনি ক্রিকেটে ঢেলে সাজাতে পারতেন না। আজকে বাংলাদেশ যতটুকু উপরে আসছে সেটার মূল সময়টাই কিন্তু সেই 1 সাল থেকে 6 সালের সময়টাই, সেটাও আসতো না। যারা আসছে সবাই তার তার জায়গায় যোগ্য।
অযোগ্য যদি থাকে তাহলে একটা বিষয়, আর অ্যাডহক কমিটি কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না, তাহলে এটা সামনে যখন নির্বাচিত একটা কমিটি হবে সেখানে যোগ্যরা আসে কিনা সেটা হচ্ছে বিষয়। আমরা আমাদের দল সরাসরি যদি বলে, বিএনপি বলেছে এক পরিবারের একজনকে যেমন সংসদ সদস্য হিসেবে বিবেচিত করা হচ্ছে, তার পরিবারের অন্য কাউকে অন্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি সুযোগ সুবিধা নেওয়া হবে না। সেটা তাদের কমিটমেন্টে থাকে কিনা সেটা হচ্ছে বিষয়, তখন প্রশ্ন তুলতে পারবো। যতক্ষণ পর্যন্ত না তোলে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন তোলার জায়গা নাই। আর আমার কাছে, আমি হতাশ নই, আমি আশাবাদী। আমি ছাত্র দলের সাথে যুক্ত শুধু সেজন্য নই, জুলাই আগস্টের অন্যতম সহযোদ্ধা যেহেতু ছিলাম, আমার সহযোগীদের সাথে এখনো যোগাযোগ আছে। আমরা অনুভব করি এই সরকার জনগণের সরকার হিসেবে আসবে, যেহেতু জনগণ তাদের ম্যান্ডেট কিন্তু এই ভোটের মাঠে দিয়ে দিয়েছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এনসিপি এবং জামাত জোট, তারাও তাদের কিন্তু বিভিন্ন দফা নিয়ে জনগণের কাছে গিয়েছিল, দিন শেষে ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং 213টি আসনে কিন্তু বিএনপিকে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ বাকিটা রাজপথে আমরা দেখব বলে বিশ্বাস করি। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে আমরা এবার সংসদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে প্রচুর নতুন মুখ, বিশেষ করে জুলাই আন্দোলনের সম্মুখ সারির তরুণ নেতারা যেরকম হচ্ছে নাহিদ ইসলাম, হাসান আব্দুল্লাহ প্রতিনিধিত্ব করছেন এবং বিতর্ক কিন্তু জমে উঠেছে বেশ। আপনার কি মনে হয় যে মনস্তাত্ত্বিক ও আদর্শিক জায়গা থেকে বিতর্কগুলো হচ্ছে? ধন্যবাদ। এরা যে পার্লামেন্টে আসবে এটা আমরা নির্বাচনের আগে জেনেছিলাম। আমাদের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি নির্বাচনের আগে খুবই অন্যায়ভাবে তিনি কতগুলো নাম মেনশন করেছিলেন এবং বলেছিলেন যে এনসিপির নেতারা এমপি হবে, মন্ত্রীও হবে। মন্ত্রী পর্যন্ত উনি বানাতে পারেননি, এমপি বানিয়ে দিয়ে গেছেন। এটা আজকে আমাদের কাছে এক ধরনের একটু কৌতুক মনে হলেও এক সময় না এক সময় এটি নিয়ে প্রশ্ন উঠবে যে তিনি কিভাবে জানতেন যে এই নেতারা এমপি হয়ে আসবে এবং তাই তিনি যে পজিশনে ছিলেন সেখান থেকে এই কথাগুলো বলা নৈতিক কিনা। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আসলে জুলাইয়ের যে পরিবর্তনটা চেয়েছি, যে রাজনীতিটা চেয়েছি, সেই রাজনীতির রিফ্লেকশনটা আমরা পার্লামেন্টে চাই। একটা অভ্যুত্থানের পরে যে পার্লামেন্টটা গঠিত হয়েছে, আমার মনে আছে 90 সালে আমরা ছাত্র আন্দোলনের কর্মী, একেবারে শেষ স্তরের, এবং আমরা দেখলাম যে 90-এর নেতৃত্বে যারা সামনে ছিলেন তারা প্রায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং আমরা স্বপ্ন দেখলাম যে এক ঝাঁক নতুন নেতা, ছাত্র নেতা, তারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবেন। কেউ কেউ এসেছেন, কেউ কেউ আসতে পারেননি। আমরা এবারও চাই যে গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন তারা পার্লামেন্টে আসুক, কিন্তু সংসদ পরিচালনা আর টিএসসিতে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় নয়। জি, এই পর্যায়ে তাহলে বলতে চাই যে আপনি জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদ ও সংস্কার নিয়েও কিন্তু সংসদে ব্যাপক বিতর্ক হচ্ছে। তো এখান থেকে আপনাদের মতো যারা অভিজ্ঞরা আছেন তারা কিছুটা ধীর গতির বা ভিন্ন পদ্ধতির পরামর্শ দিচ্ছেন, আপনি কি বলবেন এটি নিয়ে? আমি জুলাই সনদ নিয়ে পার্লামেন্টে যেটা হচ্ছে এটাকে আমি এক ধরনের নাটকীয়তা বলবো এবং এর মধ্যে স্ববিরোধিতা আছে। জুলাইয়ের যে পরিবর্তনের স্বপ্নটা ছিল সেই স্বপ্নকে একেবারে বাস্তব জায়গায় নিয়ে যাওয়ার জন্য 11টা কমিটি হয়েছিল, কমিশন হয়েছিল। এই কমিশনের মধ্যে আপনার আমাদের সংবিধান সংশোধন কমিশন হয়েছিল, আপনি গণমাধ্যম কমিশন হয়েছিল, আপনি শ্রম আইন কমিশন হয়েছিল, নারী কমিশন হয়েছিল, স্বাস্থ্য কমিশন হয়েছিল, কিন্তু কোন কমিশনের কোনো প্রস্তাব নিয়ে কোনো আলোচনা আপনি দেখছেন না। কেন আলোচনা হচ্ছে না? আমি আসতে চাই আপনার কাছে এই বিষয়ে, তবে একটি বিরতির পরে আসছি। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি তারুণের চোখে আগামী রাজনীতি, এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আছেন শরীফুজ্জামান শরীফ এবং আজিজুল হক জিয়ন। এ পর্যায়ে আমি একটু আজিজুল হক জিয়ন আপনার কাছে যেতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এবং অনেক শিক্ষাবিদ ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তনের দাবি জানাচ্ছেন। হ্যাঁ, এবং তারা এই দাবিও তুলেছেন যে এটি কেবলমাত্র ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ যেন থাকে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এখন দলীয় প্রভাব মুক্ত? দেখেন, প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতিকে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া কেন্দ্রিক, তাদের যে সুযোগ সুবিধা আছে সেটা কেন্দ্রিক রাখাটাই শ্রেয় এবং সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে আসছে গত 5 আগস্টের পরবর্তী সময় থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই প্রথম কোন সংগঠন যারা প্রকাশ্যে 3 আগস্ট
25 সালের 3 আগস্ট যে প্রোগ্রামটা আমাদের ছিল মূলত শহীদ মিনারে, পরবর্তীতে এনসিপির মানে তাদের সসম্মানে আমরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে শাহবাগে করি। সেখানেও কিন্তু আমরা 9 দফা প্রস্তাব দিয়েছি, যেটা আমরা কমিটেড ছিলাম ছাত্রছাত্রীদের প্রতি, ভবিষ্যতে আমরা এটা পালন করব। এখন কিন্তু কোনো গণরুম গেস্ট রুম কালচার নেই, কোনো হল দখল নেই, কাউকে জোরপূর্বক মিছিলের জন্য ডাকতে হয় না, কাউকে মানে আমাদের সাথে প্রোগ্রাম করার জন্য কাউকে ডেকেও নিয়ে আসি না তার পড়াশোনা বাদ দিয়ে। আমরা একটা জিনিস বুঝি, ছাত্রছাত্রীদের গুণগত পরিবর্তন চায়, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে, যার যোগ্যতা আছে, যার কোয়ালিটি আছে, যাদের মধ্যে ভার্সেটাইল সেই কোয়ালিটিটা থাকবে, তারা সামনে এগিয়ে আসবে। ছাত্র রাজনীতির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সে কিভাবে অবদান রাখতে পারে সেটার একটা নার্সিং স্টেশন হিসেবে যাতে ছাত্র রাজনীতিটা থাকে, সেটাই আমরা চেষ্টা করছি। এবং বিগত এই 1.5 থেকে 2.5 বছরের মধ্যে দেখতে পাবেন ছাত্রদল সেটা পালন করে যাচ্ছে। একটা জিনিস বলবো, আপনি যেটা বলছেন বৃহৎ অংশ বলতে আসলে কোন অংশকে বোঝায় সেটা জানি না, তবে কিছু কিছু লোকজন বলছে বা বলার চেষ্টা করেছে। আমার সহ আলোচক উনি ওনার আগের বক্তব্যে বলেছিলেন, কেউ কেউ আছে যারা কিনা গুপ্ত রাজনীতির মূলত পথিকৃত বলা চলে, তারা কিন্তু চেষ্টা করেছে তাদের স্লোগান বক্তব্যের মাধ্যমে এটা এস্টাবলিশ করার জন্য যে ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে, তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। কিন্তু আমরা গতকালকেও দেখলাম যে আমাদের রাজ্য ভাস্কর্য যদি ভুল না করি, সেখানে কিন্তু 2-3 জন অনশন করেছিল। সেখানে ডাকসুর বিপি যিনি কিনা প্রায় 14,500 ভোটে নির্বাচিত হয়েছেন, বাট উনি সহ আমি যদি ভুল না করি 7 থেকে 8 জন, তাহলে বাকি ভোটাররা কোথায় গিয়েছে? বিশেষ হচ্ছে গত যে 1.5 বছর সময় ছিল এবং তারা নির্বাচিত হওয়ার পরে 6 মাসের উপর যে সময় পেয়েছে, এই টাইম ফ্রেমে তারা তাদের কথা কাজের মিল রাখতে পারেনি। তারা বলেছে লেজর ভিত্তিক রাজনীতি করে না, তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু নির্বাচনের আগে দেখলাম কি তাদের যত এমপি প্রার্থী আছে সবার এখানে গিয়ে ধর্ণা দিয়ে তারা বক্তব্য দিয়ে আসছে তাদের দলের নেতাদের পক্ষে, তাদের ওই প্রার্থীর পক্ষে। তো আপনি যদি কথা কাজের মিলটা মাঠ পর্যায়ে না রাখতে পারেন, আসলে নতুন প্রজন্মের যারা জেনজি এবং আলফা জেনারেশনের আছে তারা একটু বিষয়টা বিবেচনা করেন, কারণ এখন আপনি কোনো কিছু হিডেন করতে পারবেন না, কারণ সামাজিক মাধ্যম আছে, মোবাইল ফোন আছে, স্মার্টফোনের মাধ্যমে সহজেই জানতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সেটা পালন করার প্রচেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ করে যাব। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, আসলে বিএনপি কি মনে করে যে 31 দফার সংস্কার পরিকল্পনা নিয়ে জনগণ বা তরুণ ইয়াং জেনারেশন আসলে সন্তুষ্ট কিনা, এবং জনমত রয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সেই প্রথাগত ধারাই অনুসরণ করছে? ধন্যবাদ। প্রথমত জুলাইয়ের একটা অবজেক্টিভ ছিল, জুলাইয়ের একটা টার্গেট ছিল, এবং সেই টার্গেটটা হচ্ছে আমাদের রাজনীতিতে স্বচ্ছতা আনা, রাজনীতিকে গণমানুষের রাজনীতিতে পরিণত করা। শিক্ষার্থীরা তারা পড়াশোনা করবে, শিক্ষার্থীরা তাদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলবে, কিন্তু আমাদের জুলাই সেই সুযোগটা আমাদেরকে হাতছাড়া করে দিয়েছে। জুলাই পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে, আবার হাতছাড়াও করেছে। কেন? কারণ হচ্ছে জুলাইয়ের পরে যারা ক্ষমতায় বসেছিলেন তাদের কতগুলো এজেন্ডা ছিল। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি হবে, আপনি এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, কিন্তু হঠাৎ করে আলী রিয়াজ তিনি চলে গেলেন আমেরিকান এম্বাসিতে এবং এই কাগজপত্র সহ গিয়ে তাদের সাথে বৈঠক করলেন। এর ভেতর থেকে বোঝা যায় যে তাদের ভিন্ন একটা এজেন্ডা ছিল, এবং যে সরকারটা গঠিত হয়েছিল তার প্রায় 6 জন তারা বাংলাদেশের নাগরিক ছিলেন না, তারা বিভিন্ন দেশের সিটিজেন ছিলেন। যদিও এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশে অনেক প্রজ্ঞাবান যোগ্য নেতারা ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এখন যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটাকে আপনাকে রেসপেক্টটা করতে হবে, সাস্টেনেবল করতে হবে। আপনি তরুণদের কথা যদি বলেন, আমি মনে করি যে তরুণরা রাজনীতি করবে কি করবে না এটা তাদের উপরে ছেড়ে দেন, কিন্তু আমাদের যে সুযোগটি এসেছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি সম্ভবত 384 দিন দায়িত্ব সেখানে পালন করেছেন এবং 450 মানুষকে চাকরি দিয়েছেন অস্বচ্ছভাবে। এই যে অন্তর্বর্তীকালীন সময় আমরা এই সংস্কৃতিটার পরিবর্তন চাই। তরুণদের লেখাপড়ার একটা বড় টার্গেট হচ্ছে একটা চাকরি পাওয়া, এটা যেন টাকার বিনিময়ে না হয়, প্রতিযোগিতামূলকভাবে তিনি তার যোগ্যতা অনুযায়ী যেন একটা কাজের ব্যবস্থা পান। আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক অধপতন ঘটেছে এবং এই অধপতনের জন্য অভিভাবকরাও দায়ী। আমাদের এখানে ক্লাস 3-র প্রশ্নপত্র বিক্রি হতো, আপনার মনে আছে দীপুমণি যখন শিক্ষামন্ত্রী, ক্লাস 3-র, এবং এই প্রশ্নপত্র কিন্তু 3-র একটা স্টুডেন্ট গিয়ে প্রশ্ন কিনে আনতো না, আমরা অভিভাবকরাই কিনে আনতাম, এনে এদেরকে বাচ্চাদেরকে দিতাম। এবং আমরা যখন আবার বুড়ারা যখন বসে গল্প করি তখন বলি যে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, মানে আমরা অনেক ভালো আর কি। তো আমাদের এই মনস্তত্ত্বটাকে পরিবর্তন করা দরকার। পার্লামেন্টে যেটা বলছেন, পার্লামেন্টকে জনমুখী কতগুলো জায়গায় যেতে হবে,
যে পরিবর্তনগুলোর জন্য মানুষ জীবন দিয়েছে। আমি সংস্কারের যে ইস্যুগুলোর কথা বলছিলাম, স্বাস্থ্য সংক্রান্ত যে যে সংস্কার কমিশনটা হয়েছিল, সেই কমিশন 265টা ওষুধের নাম প্রস্তাব করেছিল যে এই ওষুধগুলো সরকার দাম ঠিক করে দিবে, ওষুধ কোম্পানিগুলো দিবে না। কিন্তু আপনি পার্লামেন্টে এটি নিয়ে কোনো আলোচনা শুনবেন না। নারী বিষয়ক যে কমিটিটা হয়েছিল, আপনি সেটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। একমাত্র আলোচনার জায়গাটা হচ্ছে ওই সংবিধান পাল্টাতে হবে। কেন? এই সংবিধানের সাথে 71 মিলে আছে। এই সংবিধানের সাথে বাংলাদেশের 30 লাখ শহীদের রক্ত মিশে আছে। সুতরাং যাদের এই যে শহীদদের সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ভিন্ন অবস্থান আছে, গাত্রদাহ আছে, তাদের প্রথম টার্গেটটা হচ্ছে সংবিধানটা ফেলে দাও। কিন্তু জুলাইয়ের বাকি যে জায়গাগুলো কমিটমেন্ট ছিল সেখানে যাওয়া যাচ্ছে না। আপনি পার্লামেন্টে দেখছেন একজন এমপি তিনি দাঁড়িয়ে প্রশ্ন করছেন পয়েন্ট অফ অর্ডারে যে প্রধানমন্ত্রীর পাশে অমুক কেন বসছে। এটা তো ওই যে বাচ্চারা এই অভিযোগগুলো করে, পার্কে গিয়ে মা তোমার কাছে আমি বসবো, ছোট ভাই কেন বসছে। তো সেটাই বলেছিলাম যে মনস্তাত্ত্বিক ও আদর্শিক বিতর্ক হচ্ছে কিনা আসলে পার্লামেন্টে। আদর্শিক বিতর্কটা এখন পর্যন্ত জমে ওঠেনি। তবে একটা বিষয় দেখা যাচ্ছে যে জুলাইয়ের যে ইউনিটিটা ছিল, যে পরিবর্তনের স্বপ্নটা ছিল, সেটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা এখনো আছে। ওই যে বললাম যে 11টা সেক্টর ধরে পরিবর্তনের যে প্রচেষ্টা, সেখান থেকে সংকুচিত করে কেবলমাত্র সংবিধান এটিকে ফেলে দিব, এটিকে ছুঁড়ে ফেলবো, এই ধরনের একটা প্রবণতা আছে। আর অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে নবীনরা এসেছে, তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আনা দরকার। জি নিশ্চয়ই। আমি জাস্ট একটা মিনিটে আপনার কাছ থেকে শুনে নেব। তাহলে আপনি কি মনে করেন আমাদের সংসদে যেসব তরুণ নেতারা রয়েছেন, তাদের এই যে নির্বাচনের পরে বিজয়ের পেছনে তারা কি সাধারণ মানুষের সাথে একাত্ম হতে পারলো? সেটা আসলে প্রশ্নের বিষয়, সেটা সামনে দেখা যাবে। যেহেতু জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল, কোনো না কোনো ভাবে কোনো প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়েছিল, সেটা যদি অন্য কোনো ওয়ে থাকে। কিন্তু আমি একটা জিনিস বুঝি, যেহেতু জুলাই আগস্টের মাধ্যমে তাদের উত্থান, আর এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু বিগত 17 বছরে রাজনীতি বিমুখ ছিল। যারা রাজনীতিকে পছন্দ করেনি, রাজনীতিকে অন করতে চায়নি, তাদেরকে কিভাবে রাজনীতিমুখী করা যায়, রাজনৈতিকভাবে সচেতন করা যায়, সেটা হচ্ছে বর্তমান সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া দরকার। আর আমরা ছাত্র সংগঠন হিসেবে চেষ্টা করছি নতুন প্রজন্মের, বিশেষ করে জেনজি এবং আলফা জেনারেশনের যারা রাজনীতিবিদ আছে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা, ছাত্র দলকে তাদের আস্থার একটি জায়গা হিসেবে তুলে ধরার জন্য আমরা একাডেমিক এক্সেলেন্সিকে যেমন গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি বুদ্ধিভিত্তিক চর্চা, জ্ঞান চর্চার মাধ্যমে কিভাবে নিজেদেরকে সমৃদ্ধ করা যায়, নিজেদের যে কোয়ালিটিগুলো আছে সেটাকে কিভাবে প্রস্ফুটিত করা যায়, রাষ্ট্রের জন্য ভবিষ্যতে কাজে নিজেকে উপযুক্ত করা যায়, সেটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, সেটাকেই আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে অ্যাকোমোডেট করার জন্য মূল প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস বলবো, জুলাই আগস্টের অন্যতম একজন সহযোদ্ধা হিসাবে আমার সহযোগী যাদেরকে কাছে পেয়েছি, সবার একটা আকাঙ্ক্ষা ছিল জুলাই আগস্টের সময়, দেখেন আমরা সব দলমতের বাইরে গিয়ে যখন সবাই মিলে একত্রিত হতে পেরেছিলাম, তখনই কিন্তু আমরা সফল হয়েছি। তার আগে কিন্তু প্রায় 17 বছর আমরা আংশিক সফল, পরিপূর্ণ সফলতা পাইনি। এখন দেখেন সেই ডাইভার্সিফিকেশনের জায়গা থেকে আমরা কিন্তু এখন শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য কিন্তু এই জুলাই সনদ বা সংবিধানের সংস্কারের এই বিষয়টাতে সবাই মিলে পড়ে আছি। আমরা যদি সেখান থেকে সরে আসি, একটা জায়গায় আসি যে রাষ্ট্রের জন্য আসলেই যেটা জনগণের জন্য উপকৃত যেই প্রয়োজনগুলো আছে সেইগুলোতে ফোকাস দেই, আমার মনে হয় তরুণ প্রজন্ম, বিশেষ করে রাজনীতি বিমুখ অংশটা রাজনীতিমুখী হবে, রাজনৈতিকভাবে সচেতন হবে। বাংলাদেশকে কিভাবে আরো বেশি সমৃদ্ধ করা যায়, আমরা কিভাবে আধুনিক বিশ্বের একটা উন্নত রাষ্ট্রের পাশে বাংলাদেশকে দেখতে পাবো, সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাকে কিভাবে সহযোগিতা করা যায়, সেই ক্ষেত্রে যদি ফোকাস দেয়, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের দেশ এবং জাতি উপকৃত হবে। একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আপসীন দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান এই তারেক রহমান, ইনশাল্লাহ উনি যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে গত 52 দিনে, উনি যে ওনার কাজের মাধ্যমে যে পরিবর্তনগুলো অলরেডি দেখিয়েছে আমাদেরকে, সেটা আমাদেরকে আশান্বিত করে। আশা করি বাকি যারা আছেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যদি ধরি, তারাও যদি সেই বিষয়টা বিবেচনা নিয়ে ওনাকে সহযোগিতা করে, আশা করি বাংলাদেশ আসলেই ঘুরে দাঁড়াবে এবং বঙ্গুর কাঠামো থেকে বের হয়ে আসে রাষ্ট্র কাঠামোতে একটা আধুনিক বিশ্বের যদি না হতে পারি, দক্ষিণ এশিয়ার একটা শক্ত দেশ হিসেবে এবং জাতি হিসেবে এই বাংলাদেশকে উনি দাঁড় করাতে পারবে বলে। অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে একদম, এই যে বিএনপির 31 দফার কথা বলেছিলাম, যে 31 দফার পরিকল্পনা নিয়ে জনগণ সন্তুষ্ট কিনা, এবং তরুণদের তো একটি বিশাল অংশ এখন দেখা যেতে পারে হচ্ছে বেকার। সবাই তো রাজনীতির সাথে জড়িত না, তারা বড় বড় ডিগ্রি নিয়েও তাদের যোগ্যতা এবং কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাচ্ছে না। তাদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য সরকার
সরকারের আশু পদক্ষেপগুলো কি হতে পারে? ধন্যবাদ। বিএনপি একটা সংস্কার প্রস্তাব এনেছিল জুলাইয়ের অনেক আগে, জি, এবং এর ভেতর থেকে সে যে কালচারের পরিবর্তন আনতে চায় সেটি তার প্রমাণ রেখেছে। যদিও এখন বিএনপিকে খুব পরিকল্পিতভাবে জুলাই বিরোধী প্রমাণ করার একটা চেষ্টা হচ্ছে, এটা পরিকল্পিত। বিএনপি যে জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, তার সরকার প্রধান যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করছেন, তার প্রথম সাপোর্টটা নিতে হবে তার দলের কাছ থেকে। আমার অবজারভেশন বা আমার শঙ্কা হচ্ছে বিএনপির শত্রু হয়ে দাঁড়াবে। বিএনপিরই শত্রু হয়ে দাঁড়াবে, কারণ বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের একটি অংশ তাদের দলের প্রধান এবং সরকার প্রধান যে বার্তাটা দিতে চাইছেন, রাজনীতিতে যে ইতিবাচক ধারাটা প্রবর্তন করতে চাইছেন, তার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারছেন না। গতকালকেও কোথায় যেন দেখলাম যে একটা মুরগির খামার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছেন। এই জায়গাগুলোর থেকে তারা সবাই না, কিন্তু বেরিয়ে আসতে হবে। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে জুলাইয়ের যে মূল যা স্পিরিটটা ছিল, বৈষম্যকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ, এবং সর্বশেষ গতকালকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশের আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 12 লক্ষ নতুন বেকার তৈরি হচ্ছে, 12 লক্ষ নতুন দারিদ্র সীমার নিচে নেমে যাবে জনগোষ্ঠী। এর একটা প্রভাব পড়বে। এর কারণ হচ্ছে যে ইরান আমেরিকার যে যুদ্ধ, এবং এর একটা প্রভাব পড়বে কর্মসংস্থানে। আমরা শুধুমাত্র সার্ভিস সেক্টরগুলোকে ডেভেলপ করা না, আপনার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা যদি আপনি না করতে পারেন, আপনি শুধু সার্ভিস লাইনকে প্রপারলি যদি অ্যাক্ট করে, তাহলে আপনি বেকারত্ব দূর করতে পারবেন। আমি সিটি কর্পোরেশনে গেলাম, অল্প সময়ের মধ্যে আমি একটা কার্ড নিয়ে আসলাম, তাতে আমার হবেটা কি আমি যদি একটা কাজের ব্যবস্থা না হয়? সুতরাং সরকারকে এখানকার যে মাইক্রো এবং ম্যাক্রো লেভেলের আমাদের যে ইকোনমি, তার মধ্যে একটা প্রাণশক্তি ফিরিয়ে আনতে হবে। আমাদের অঞ্চল ভিত্তিক কর্মসংস্থানের জন্য কতগুলো হাব তৈরি করতে হবে, এবং কর্মসংস্থানের জন্য তার যে প্রতিশ্রুতিটা আছে, তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, আমার মনে হয় যে এই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, তারা তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। জিয়ন সাহেব, আপনি 30 সেকেন্ড সময় চাচ্ছি। উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে, আমি এটা দেখাচ্ছি, আপনার যদি সুযোগ থাকে জুম করে নিতে পারেন। যেটা বলেন গতকালকে বিএনপির শত্রু হিসাবে বলার জন্য, এটা ফুলবেড়িয়াতে ঘটনা, মুরগির বিষটা নিয়ে গ্যাঞ্জাম ছিল জামাতের অভ্যন্তরীণ, এবং সেটা সমকালে কোর্ট করেছে। সেখানে 3 জন জামাত কর্মীকে আটক করা হয়েছে, সেটা বিএনপির কেউ ছিল না। তো এটা আপডেট দেওয়ার দিন শেষে আমরা বিশ্বাস করি বিএনপির শত্রু হবে না। আমরা নিজেরাও বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করব, দল হিসেবে, দেশের সাধারণ জনগণ হিসেবে। আমার কাছে আরটিভি সহ বেশ কয়েকটা কার্ড আছে, জি, সেখানে বলা হয়েছে বিএনপি এবং এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, আসলে চলে। অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য বললাম যে দুজনকে। বিষয়টা হচ্ছে এখানে যেহেতু আটক হয়েছে 4 জন, 4 জনই জামাতের পদধারী নেতা এবং কর্মী, সেখানে বিএনপির কেউ ছিল না। তো আমরাও চাই এর মাধ্যমে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক এবং মানুষজন সঠিক তথ্য জানতে পারে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং আজিজুল হক জিয়ন, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।